শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩.৫ বছর ছাড়া বাংলাদেশে কেউ সিরিয়াসলি এই রাষ্ট্রটাকে জনগণের রাষ্ট্র বানাতে চায় নাই। জমিদারি বন্দোবস্ত করে রাখছে, আমার বাপ দাদার সম্পত্তি বানায় রাখছে। এবং সেজন্যই আপনারা তরুণরা বারবার এই স্লোগানটা দিয়েছেন, দেশটা কারো বাপের না। আমি তোমাগোর ঘরে ঘরে মোবাইল দেই নাই, আমি তোমাগোর ঘরে ঘরে ইন্টারনেট দেই নাই, কইছে না? আপনারা কি কারো বাপের টাকায় মোবাইল কিনছেন? ওর বাপের টাকায় মোবাইল কিনছেন? ওর বাপের টাকা দিয়ে টপ আপ করেন ইন্টারনেট? তাহলে এই অ্যাটিটিউডটা কেন? ওর বাপের টাকা দিয়ে ও দেশ চালাইছে। পদ্মা সেতু যে বানায় বারবার কয় আমি তোমাকে লাগিয়ে এই যে পদ্মা সেতু বানায় দিছি না, অ্যাটিটিউডটা দেখছেন? আমি বলে আমি ইন্টারন্যাশনালি আপনারা দেখবেন যখন হেড অফ স্টেটটা কথা বলে নিজের কথাটাও উই দিয়ে বলে। দিস ইজ এ রেসপেক্ট টু দ্য নেশন। কারণ কোন হেড অফ স্টেট ওর বাপের জমিদারি বেচা ডেভেলপমেন্ট করে না, ট্যাক্সপেয়ারদের টাকায় করে, মানুষের টাকায় করে, জনগণের টাকায় করে। সে হইল সমবায় সমিতির প্রধান। তাহলে অ্যাটিটিউডটা কি জমিদারি অ্যাটিটিউড? আমি দিছি। তাহলে আমার রাষ্ট্রের ফেলিয়ার হচ্ছে যে আমি এই রাষ্ট্রটাকে রিপাবলিক করতে পারি নাই। সাকসেসিভ ফেলিয়ার। এক্সেপ্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩.৫ বছর ছাড়া বাংলাদেশে কেউ সিরিয়াসলি এই রাষ্ট্রটাকে জনগণের রাষ্ট্র বানাতে চায় নাই। জমিদারি বন্দোবস্ত করে রাখছে, আমার বাপ দাদার সম্পত্তি বানায় রাখছে। এবং সেজন্যই আপনারা তরুণরা বারবার এই স্লোগানটা দিয়েছেন, দেশটা কারো বাপের না। এটাই হচ্ছে আপনাদের অ্যাসপিরেশন। ওই যে ৭১-এর আকাঙ্ক্ষা আপনারা না জেনেই স্লোগান দিয়েছেন, কারণ আকাঙ্ক্ষার জন্ম হয় এখানে ইতিহাসের বইয়ে না। আকাঙ্ক্ষার জন্ম হওয়ার পরে ঐতিহাসিকরা সেটা লেখেন, বইতে ছাপান। অতএব ওই মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে যারা লড়াই করতে গিয়েছিল, আমার কৃষক, আমার শ্রমিক, আমার টং দোকানদাররা, সেই মুক্তির আকাঙ্ক্ষাটা আপনাদের প্রজন্মে আপনাদের ভাষায় করে আইটিতে, ফেসবুকে, ইউটিউবে, মোবাইল ফোনে, আইফোনের মাধ্যমে চলে আসছে। একই আকাঙ্ক্ষা, বেঁচে থাকার আকাঙ্ক্ষা, একটা বেটার ড্রিম দেখার আকাঙ্ক্ষা, একটা সিকিউর বাংলাদেশের আকাঙ্ক্ষা। তো সেইখানে আমাদের ফেলিয়ার হচ্ছে বাংলাদেশের, যে এই রাষ্ট্রটাকে আমরা রাষ্ট্র বানাইতে চাই নাই, আমরা জমিদারি বানাইছি। তো এই জমিদারি অ্যাটিটিউডটা হচ্ছে প্রথম সংকট। দ্বিতীয় সংকট কি আমার রাষ্ট্রের মোটা দাগে বড় ফেলিয়ার হচ্ছে আমরা কেউ নাগরিক না। আমরা যারা আছি না, এই বাংলাদেশের ২০ কোটি মানুষ, আমরা বাংলাদেশে থাকি কিন্তু নাগরিক না, বাসিন্দা। বাসিন্দা এবং নাগরিক এই দুই শব্দের পার্থক্য বোঝার মধ্য দিয়ে হচ্ছে রাষ্ট্র রিপাবলিক হয়, আপনার অধিকারের ন্যায্যতা রাষ্ট্র আপনাকে দেয়। এটা সোশ্যাল কন্ট্রাক্ট। যারা রুশো, ভলটেয়ার পড়েছেন পলিটিক্যাল সায়েন্স, সেই 1648-এর ওয়েস্টফেলিয়ার ট্রিটি, ফ্রেঞ্চ রেভলিউশনের আইডিয়া, দ্য রাইটস অফ ম্যান, এইগুলো প্রত্যেকটাতে দেখবেন যে আইডিয়াটা কি। রাষ্ট্র গঠনের আইডিয়াটা হচ্ছে যে উই দ্য পিপল বলছি আমরা। রাষ্ট্রের মালিকানার প্রশ্ন কি বলা আছে আমাদের ঘোষণাপত্রে, আমাদের সংবিধানে? উই দ্য পিপল। কাকে দিচ্ছে এই রাষ্ট্রটা করতে, গভর্ন করবার জন্য? এই গ্রুপ অফ পিপলকে, স্টেটকে দিচ্ছি যে তুমি আমার তরফ থেকে এটা গভর্ন করো। এই যে গভর্ন করবার যে চুক্তিটা হচ্ছে ওই রাষ্ট্রের সাথে, উই দ্য পিপলের সাথে, এটাকেই পলিটিক্যাল সায়েন্টিস্টরা বলছেন সোশ্যাল কন্ট্রাক্ট। এখন সোশ্যাল কন্ট্রাক্ট কার সাথে হবে? একটা রিপাবলিকের সাথে একটা নাগরিক, সিটিজেনদের সোশ্যাল কন্ট্রাক্ট হয়। তা আমার জমিদারি বন্দোবস্তের সাথে প্রজার কি সোশ্যাল কন্ট্রাক্ট হয়, সামাজিক চুক্তি হয়? প্রজা এবং রাজার, জমিদারের সম্পর্কের ভিত্তি কি? তুমি আমারে কর দিবা, বছরে বছরে, মাসে মাসে দিন তারিখ ঠিক করে দেওয়া আছে। আমার লাঠিয়াল যাবে, আমার রাজস্ব কর্মকর্তা যাবে, আমার মোহরি যাবে, সিল চপ্পট দিয়া তুমি রাজার ভান্ডারে কর দিয়ে দিবা। বিনিময়ে আমি কি দিব? অন্য রাজা আইসা যেন তোমার জমি দখল না করে। এতটুকুই রাজা প্রজার সম্পর্ক, এতটুকুই। বাংলাদেশ রাষ্ট্রের সাথে সম্পর্কটা দেখেন তো আপনাদের সাথে। এই রাষ্ট্র কি আপনাকে সার্ভিস দেয়? কিন্তু টাকা তো নেয়। এই রাষ্ট্রে আপনারা যারা বাসে উঠেন, আমরা 93-94 থেকে ধরেন যারা ঢাকাতে বাসে উঠছি, এখনো উঠি মাঝে মধ্যে। এই বাসে কেমনে ওঠা লাগে? দৌড়ায় দৌড়ায় ওঠা লাগে, মাঝখান দিয়ে ওঠা লাগে, দৌড়ায় দৌড়ায় নামা লাগে, এবং রাস্তার মাঝখানে নামা লাগে। আর মেয়ে মানুষ হইলে তো কথাই নাই, বাই সিট খালি নাই। সকালবেলা মানে মেয়েদের যে কি কষ্ট দেখলাম বাসে ওঠার জন্য। কর্মজীবী মহিলারা যারা অল্প টাকা ইনকাম করেন, একটা বাসে উঠতে হয়। এই রাষ্ট্রকে একটা বাস সার্ভিস করতে পারে না।
সে কেন করে না? এই রাষ্ট্র কিন্তু করতে পারে বাস সার্ভিস। ঢাকা চাকা নামে বাস দেখছেন না আপনারা? এসি বাস না, কাউন্টার থেকে উঠা লাগে না, টিকিট কাইটা উঠতে হয় না, যেখানে সেখানে নামা যায়। তাহলে এই রাষ্ট্র তো ঢাকা চাকা করছে, করে নাই? ক্যান্টনমেন্টে গেলে কি এই রাষ্ট্রের ট্রাফিক লাইট সবুজ লাল হলুদ হয় না? সিএনজি ড্রাইভাররা থামে না? থামে। তাহলে এই রাষ্ট্র শাহজাদপুরের রাস্তায় এই ট্রাফিক লাইটটা করে না কেন? কারণ ও আপনাকে মানুষ মনে করে না, ও আপনাকে প্রজা মনে করে, ও নাগরিক মনে করে না আপনাকে। আপনিও নাগরিক মনে করেন না, আপনি কোনোদিন থামান নাই ওকে। এই জন্য আপনারা যারা বাসে ওঠেন কন্ডাক্টরের সাথে 5 টাকা নিয়ে ঝগড়া করেন, কিন্তু কোনোদিন সবাই মিলে বিআরটিসি ভবন ঘেরাও করতে যান নাই। গেছেন কেউ? যে 5 টাকা বাস ভাড়া বাড়লো কেন? কন্ডাক্টরের দোষ। ও তো আমার আপনার মতোই চাকরি করে, ওখানে ছোট একটা ম্যানুয়াল ওয়ার্ক করে। তাহলে এই রাষ্ট্র কেন আপনাকে একটা বাস সার্ভিস দিতে পারছে না? এখানে বলা হচ্ছে নতুন বাংলাদেশ কথা বলা হচ্ছে, বাংলাদেশ 2 কোট আনকোট। বাংলাদেশ 2 বুঝবার আগে হচ্ছে আমাদেরকে বুঝতে হবে যে বাংলাদেশ একটা কি ছিল। ওই বাংলাদেশ 1 যদি আমাদের কাছে পরিষ্কার থাকে তখন বুঝতে পারবো যে ইঞ্জিনে কোথায় সমস্যা হয়েছে, বাসটা 53 বছরে বারবার কেন খাদে পড়ছে। এই বাসের কি চাকায় সমস্যা, হুইলের সমস্যা, গ্লাসের সমস্যা? এটা সংকটটা কোথায়? তো বাংলাদেশ 1 বোঝার সাথে হচ্ছে ইতিহাসের একটা লম্বা পরিক্রমা আছে। আমাদের সুবা বাংলার ইতিহাস, আমাদের শত শত বছরের এই বাংলার যে লড়াই সংগ্রাম আন্দোলন, আজাদির যে লড়াই ছিল, ব্রিটিশ বিরোধী আন্দোলনে এই বাংলার মানুষ যে ঐতিহাসিক রোল প্লে করেছে। ব্রিটিশদের বিরুদ্ধে সর্বপ্রথম আপনার যারা 1857 সালে সিপাহী বিদ্রোহ করেছে অথবা সিপাহীদেরকে অর্গানাইজড করে একটা আন্দোলনকে সংগঠিত করেছিল, তারা কিন্তু এই হাবিলদার রজব আলী ছিল আপনার চিটাগাংয়ে। এই হাবিলদার রজব আলীর নেতৃত্বে প্রথম আজাদির কালেকটিভ যে লড়াই ছিল ব্রিটিশদের বিরুদ্ধে সেটা হয়েছে। গোখলে সেই বিখ্যাত উক্তি ছিল যে বাংলা সম্পর্কে, যে হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো। চিন্তায়, কালচারে, সংস্কৃতিতে, আন্দোলনে, লড়াইতে, আজাদির আন্দোলন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় বাংলা ছিল অসাধারণ জায়গায়। তো সেইখান থেকে আমাদের যে মুক্তির লড়াই, পার্টিকুলারলি গত শতাব্দীতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লড়াই, মুসলিম লীগের প্রতিষ্ঠা, পাকিস্তান আন্দোলন, জমিদারি প্রথা বাতিল, এটার তরফ থেকে ধারাবাহিকতা 71-এর যে মুক্তির লড়াইটা ছিল। এবং দেখেন যে 71-এ আমরা কেন একটা দেশ থেকে আলাদা হলাম। 17 এপ্রিল যে ঘোষণাপত্র পাঠ করা হয়েছিল মুজিবনগর সরকারের পক্ষ থেকে, প্রবাসী সরকারের পক্ষ থেকে, সেখানে ঘোষণাপত্রটা যদি আপনারা পড়ে থাকেন দেখবেন যে এখানে 3টে সেগমেন্ট আছে। প্রথম অংশে আছে হচ্ছে অজুহাতনামা, যে আমি কেন আমার বানানো একটা রাষ্ট্রকে তালাক দিয়ে ছেড়ে চলে আসতেছি। ওয়ারাস দিয়ে, যেহেতু এই রাষ্ট্র আমার প্রতি নিগৃহণ করেছে, যেহেতু এই রাষ্ট্র তার কৃত ওয়াদা ধরে রাখে নাই, যেহেতু এই রাষ্ট্র বৈষম্য করেছে, এরকম ওয়ারাস দিয়ে অনেকগুলো অজুহাতনামা বলে দেওয়া আছে। এবং কোন রাষ্ট্রকে বলছে? যেই পাকিস্তান রাষ্ট্রটা বানিয়েছে হচ্ছে বাঙালি মুসলমান এবং বাঙালি নিম্নবর্ণের হিন্দুরা মিলে। জমিদার বিরোধী প্রজাদের লড়াইটা ছিল কাদের? তারা বলছে যে আমি আমার বানানো রাষ্ট্রটা ছেড়ে দিব, ত্যায্য করে দিচ্ছি, এক্সকমিউনিকেট করে দেওয়া। এবং এইটার পরে হচ্ছে একটা আকাঙ্ক্ষা পত্রের আছে, সেকেন্ড সেগমেন্ট যেটা, সে আকাঙ্ক্ষা পত্রে বলে দেওয়া আছে যে আমার স্বপ্নের রাষ্ট্রটা কেমন হবে, হোয়াট শ্যাল বি দ্য ইউটোপিয়ান স্টেট দ্যাট আই ড্রিমড অফ। ওখানে পরিষ্কার বলে দেওয়া আছে যে আমার এই রাষ্ট্রটা হবে ফ্রি, ইন্ডিপেন্ডেন্ট, ডেমোক্রেটিক। এই রাষ্ট্রটা গভর্নড হবে সাম্যের ভিত্তিতে, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের ভিত্তিতে। এই রাষ্ট্রটা প্লুরাল হবে, এই রাষ্ট্রটা সবাইকে অ্যাকোমোডেট করবে, এই রাষ্ট্রতে বৈষম্য থাকবে না। এই আকাঙ্ক্ষাগুলো সেখানে পরতে পরতে বলা ছিল। থার্ড চ্যাপ্টারে হচ্ছে প্রসিডিওর, প্রবাসী সরকারটা কিভাবে চলবে, এইটা আজকের আলোচনার জন্য রেলেভেন্ট না। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে আমার সে আকাঙ্ক্ষার প্রথম বাংলাদেশটা কোথায়? 53 বছর পরে এসে কেন টিসিবি ট্রাকের পিছনে লক্ষ লক্ষ মানুষ লাইন ধরে চাল ডাল কেনে, গ্রীষ্মের দুপুরে, বর্ষায়, শীতে 4 ঘন্টা 6 ঘন্টা ধরে দাঁড়ায় থাকে? সেই সাম্যের বাংলাদেশটা আমার কোথায়? সেই বাংলাদেশে মানবিক মর্যাদা কোথায়? সেই বাংলাদেশে ইনসাফের বাংলাদেশটা কোথায়? আমার যে স্বপ্নের 53 বছর আগের বাংলাদেশটা ছিল, সেই বাংলাদেশটা কোথায়? আমি এখনো তাহারে খুঁজিয়া ফেরি পথ থেকে পথে। এই না হওয়ার যে আকাঙ্ক্ষার বাংলাদেশটা, এই বাংলাদেশটাই হচ্ছে প্রতিদিন, প্রতি মিনিটে, সেকেন্ডে, মাসে, সপ্তাহে করে করে একটা নতুন বাংলাদেশের বীজ বপন করেছে।
এই বীজটাই হচ্ছে গাছ আকারে ইমপ্লোড করে কয়েক মাস পর পরে, কয়েক বছর পর পরে। সে 90-তে করেছে, 1/11-এর সময় করেছে, এবং মোটা দাগে বড় আকারে গত পুরো শতাব্দীর বাংলার ইতিহাস দেখলে দেখা যাবে এত বড় গণজাগরণ 24-এ যেটা হয়েছে ছাত্র জনতা সিপাহীদের নেতৃত্বে, এত বড় গণজাগরণ হয়নি। বদরুদ্দিন ওমর বিশিষ্ট বামতাত্ত্বিক, উনি বলেছেন যে ওনার জীবনের 93 বছর বয়স হয়ে গেছে, উনি এই আন্দোলন সংগ্রামের অনেকগুলো সাক্ষী, পাকিস্তান আন্দোলন থেকে শুরু করে, উনি বলেছেন আমার হিস্ট্রিতে এইরকম গণজাগরণ, গণ আন্দোলন আমি দেখি নাই। তাহলে এই যে অপ্রাপ্তির বীজগুলো, এই যে অপ্রাপ্তির যে স্নোবল গুলো মোটা হতে হতে একটা হিমালয়ে পরিণত হয় এবং পড়ার পরে হচ্ছে ইমপ্লোড করে একটা বিভিন্ন নামে, বিভিন্ন ব্যানারে, বিভিন্ন সময়ে, বিভিন্ন প্রজন্মের নেতৃত্বে। এই জন্য হচ্ছে বাংলাদেশ 2-এর আলোচনা যখন আমরা করছি, আমার বাংলাদেশ 2-এর স্বপ্নটা খুব পরিষ্কার করে বুঝতে হবে, বিশেষ করে তরুণদেরকে যারা 24-এর গণ আন্দোলনের নেতা নেতৃত্বে ছিলেন, আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, জীবন দিয়েছেন। আপনাদেরকে বুঝতে হবে যে আমার প্রথম বাংলাদেশটা কেমন ছিল, কোথায় কোথায় ফেল করেছে, গাড়ির কোন কোন স্ক্রু ড্রাইভার ফেল করেছে। ওটা বুঝবাটাই হচ্ছে ডায়াগনোসিসের মতো। ডায়াগনোসিস ইজ দ্য হাফ অফ দ্য ট্রিটমেন্ট। যে আপনি তখন দ্বিতীয় বাংলাদেশের রূপকল্প, চ্যালেঞ্জ, স্বপ্ন, প্রত্যাশা এগুলো নিয়ে কথা বলতে পারবেন। তো সেই জায়গায় দেখেন, মোটা দাগে যদি বলি, আমার কাছে এটা একান্তই সাবজেক্টিভ অ্যাসেসমেন্ট অফ দ্য সিচুয়েশন, যে আমার কাছে মনে হয়েছে আমাদের প্রথম বাংলাদেশে 2টা মোটা দাগে ফেইলিয়ার আছে। প্রথম ফেইলিয়ার হচ্ছে যে সাকসেসিভলি এই রাষ্ট্রটা যারা পরিচালনা করেছেন তারা কখনো এই রাষ্ট্রটাকে রিপাবলিক করতে চান নাই। কিন্তু আমার আকাঙ্ক্ষা পত্রে বলা ছিল, আমার ঘোষণাপত্রে বলা ছিল যে আমি কি করতে চাই, উই thereby propose a free and independent people's republic of Bangladesh, এটা বলা ছিল, রিপাবলিক বলা ছিল। জমিদারি বন্দোবস্তের কথা বলা ছিল না, বংশীয় ডাইনাস্টিক মিশ্রমারের কথা বলা ছিল না।